সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিমের ফিলিস্তিন সম্পর্কে যে স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি, পূর্বেও আমরা এই স্বপ্ন নিয়ে আলোচনা করছিলাম। তো এই ফিলিস্তিন অর্থাৎ এই মধ্যপ্রাচ্যর এবং ইসরায়েল, ইরান, সিরিয়া, ইরাক, তো এই যে দেশগুলো আছে, মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুসারে এই দেশগুলোতেই মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নে তাই ইঙ্গিত করে। তো আপনারা যদি ইসরায়েলের যে আগ্রাসনটা আপনারা যদি দেখেন ফিলিস্তিনের উপর, ইসরায়েল তো পুরো ফিলিস্তিনকেই দখল করেছে, কিন্তু যেটা অল্প একটা অংশ বাকি ছিল, আর সেই অংশটা তারা দখল করতে চাচ্ছে, সেটাই হলো গাজা। এই গাজা সিটি, এই গাজাটা যদি দখল করতে পারে, তাহলে তারা পরিপূর্ণ একটা ইসরায়েল রাষ্ট্র, অর্থাৎ তাদের যে গ্রেটার ইসরায়েলের যে মিশন, সেটা তাদের বাস্তবায়িত করতে পারবে এবং সেই সাথে থার্ড টেম্পল নির্মাণ করতে পারবে। এখন আমরা যদি ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধগুলো আছে সেটার দিকে যদি আমরা তাকাই, একটা জিনিস বুঝতে পারি, ইসরায়েল এবং গাজার যে সংগঠনগুলো আছে, বিশেষ করে হামাস, তো এদের সাথে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে আসলে কারা লাভবান হচ্ছে? এই যুদ্ধে ইসরায়েল লাভবান হচ্ছে, আর তাছাড়া কেউ লাভবান হচ্ছে না। কিভাবে? সেটা হলো গাজার মধ্যে যত অনেকগুলো লোক, মানে কয়েক লক্ষ লোক বাস করত, তারা এখন বাস্তুচ্যুত। তারা এখন মিশরীয় সীমান্তের মধ্যে রাফা ক্রসিং এলাকায় তারা তাঁবু গেড়ে আছে। তো ইসরায়েল পুরো গাজা সিটিটাকে তারা বম্বিং করে ধ্বংস করে ফেলছে, এবং তারা ওই ইসরায়েলের যে গাজার যে জায়গাটা আছে, এই জায়গাটা ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেছে। আর হামাস মাঝে মাঝে কি করতেছে, বের হচ্ছে আর কিছু গোলাবর্ষণ করছে, 2-4 জন মারতেছে, এতটুকুই। কিন্তু এতে কোনো ফায়দা কোনো দলেরই হচ্ছে না, মূলত ক্ষতি হচ্ছে হলো সাধারণ জনগণের। তো আন্তর্জাতিক যারা বিশ্লেষণ করে, অর্থাৎ আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা বিশ্লেষণ করে, তারা অনেকেই বুঝতে পারবে বিষয়টা, যে হামাস এবং যে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের যে সৈন্য আছে, তাদেরকে মূলত তারা যে যুদ্ধের যে একটা নাটক করতেছে, এই নাটকটা অনেকেই বুঝতে পারতেছে না। কারণ ইসরায়েল এবং হামাস একই ব্যক্তির দুটো দল, তারা একে অন্যের সাথে মারামারি করতেছে, আর তৃতীয় যে পক্ষ অর্থাৎ সাধারণ যে জনগণ, তারা বাস্তুচ্যুত হয়েছে। এবং এদেরকে বাস্তুচ্যুত করে আর একটা ওরা চাচ্ছে যে মিশরের মতো একটা জায়গায় ওদেরকে সবাইকে সরাই দিবে শরণার্থী হিসাবে। তো এই থিওরিটাকে কাজে লাগিয়ে তারা একটা এজেন্ডা বাস্তবায়িত করার চেষ্টা করতেছে, যেটা অনেকে বুঝতে পারতেছে না। আমরা হয়তো মিডিয়ার মধ্যে শুনতেছি যে ইসরায়েলের 5টা সৈন্য মারা গেছে কি 10টা সৈন্য মারা গেছে, আমরা খুব বাহবা দিচ্ছি। আসলে ইসরায়েল এবং হামাস একই গ্রুপ, তারা শুধু মারামারি করে এই সাধারণ জনগণকে বাস্তুচ্যুত করতেছে। আমরা যদি ইরানের দিকে তাকাই, ইরান সচরাচর সবচেয়ে বেশি ইসরায়েলকে হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু ইরানের যে এখানে রোল প্লে, অর্থাৎ এখানে যে রোলটা প্লে করতেছে, সেটাও কিন্তু ইসরায়েলের হয়ে সে রোল প্লে করতেছে। জাস্ট সে শুধু একটু হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু বাস্তবে কেউ অ্যাকশন নিচ্ছে না। আপনারা যদি গাজার আশেপাশে কিংবা ইসরায়েলের আশেপাশে যে সংগঠন কিংবা দেশের দিকে তাকান, তারা কিন্তু কেউ এখানে এগিয়ে আসতেছে না। তো মোহাম্মদ কাসিমের স্বপ্নে কিন্তু সেটাই ইঙ্গিত করতেছে, এবং মোহাম্মদ কাসিম সেটাই বলতেছে যে ফিলিস্তিনিকে কেউ এগিয়ে আসবে না, ফিলিস্তিনকে সাহায্য করার মতো কেউ এগিয়ে আসবে না। সত্যি বলতে সব আশেপাশের যে দেশগুলো আছে, এরা সবাই মুনাফেক সরকার বসে আছে, এরা কখনোই ফিলিস্তিনকে সাহায্য করবে না। তো ফিলিস্তিনিবাসী এখন কিন্তু বাস্তুচ্যুত হয়ে গেছে। দেখেন, ফিলিস্তিনবাসীর কিন্তু ঘর নাই, বাড়ি নাই,
কোনো কিছু নেই, খাওয়ার নাই, পানির নাই, তারা একটা তাঁবুর মধ্যে মনবত জীবনযাপন করছে, খেয়ে না খেয়ে তারা জীবনযাপন করতেছে, তারা সব কিছু হারিয়ে ফেলছে। তো আমরা যদি গভীরভাবে এটা পর্যবেক্ষণ করি মোহাম্মদ কাসিমের স্বপ্নে, তো এই যে হামাস, হিজবুল্লাহ, ইসরায়েল, এরা যে নাটকটা করতেছে, এরা যে চোর পুলিশ খেলতেছে, এতে এতে ধ্বংস হচ্ছে সাধারণ জনগণ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার হামাসকে যারা অর্থায়ন করে যে ব্যক্তি, ইসরায়েলকেও একই ব্যক্তি অর্থায়ন করে, অর্থাৎ দাজ্জালীয় এজেন্টরাই মূলত এই কাজগুলো করতেছে এবং তারা একে অপরের সাথে মারামারিতে লিপ্ত করে তৃতীয় পক্ষকে ওখান থেকে বাস্তুচ্যুত করছে। আমরা যদি সেম ঘটনার দিকে তাকাই, সেটা হলো মিয়ানমারের যে রোহিঙ্গা সম্প্রদায় আছে, তারা রোহিঙ্গা সম্প্রদায়কে প্রথমে তারা মিয়ানমার সেনাবাহিনী নৃশংস গণহত্যা চালিয়ে তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গা পাঠায় দিছে। তো তারা এখন পর্যন্ত কিন্তু ওই দেশে ফিরতে পারেনি। আবার রোহিঙ্গাদের সাথে ফিরতে পারেনি ঠিক আছে, কিন্তু সরকারি বাহিনীর সাথে আবার ওই মিয়ানমারের যে বিদ্রোহী বাহিনীর যুদ্ধ চলতেছে এবং সেই যুদ্ধে হতাহত হচ্ছে, একে অন্য মরতেছে, কিন্তু আদৌ কিন্তু রোহিঙ্গারা ওই দেশে থাকতে পারছে না, যেতেও পারতেছে না। তো এই যে ইস্যু অর্থাৎ মাস্টার প্ল্যান, এগুলোকে বলা হয় একটা মানে এটা একটা গভীর বিষয়, এটা অনেকের মাথায় আসবে না এই বিষয়গুলো সচরাচর, যে দুই পক্ষ মারামারি করে তৃতীয় পক্ষকে আউট করা, অর্থাৎ এটা একটা মানে নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা বলতে গেলে একটা অংশ, যে সাধারণ জনগণ এবং কে বিতাড়িত করো এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করবে। এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করার জন্য আপনারা যদি অন্যান্য দেশের ইলেকশনের দিকে তাকান, অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের দিকে যদি তাকান, সেখানে কিন্তু আগে ভাগেই তারা বলতেছে কে গভর্নমেন্ট হবে, কে হবে না, এবং জনপ্রিয়তা না থাকার পরেও কিন্তু আরেকটা গভর্নমেন্ট চলে আসতেছে। এটা কিভাবে হচ্ছে? এটাই মূলত নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা অংশ। তো আমরা যদি করোনার পর থেকে যেটা দেখতে পাচ্ছি, নিউ ওয়ার্ল্ড অর্ডারের সেই শাসন ব্যবস্থাই পরিচালিত হচ্ছে, যেটা দাজ্জালীয় এজেন্টরা সেটা বাস্তবায়িত করবে, এই ভীষণটা। তো এটাই দেখার বিষয়। আমরা নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে অনেকেই জানেন না, অনেকেই কিছু বুঝতেছে না আসলে এগুলো কি। নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত দাজ্জালীয় এজেন্টরাই পরিচালিত, দাজ্জালের একটা মিশন। তো এই মিশনটা বাস্তবায়িত হবে এবং ইসরায়েল ফিলিস্তিনে কখনোই সমাধান হবে না, এটাই হলো সঠিক কথা, যতক্ষণ না ইমাম মাহাদি আসতেছে। অর্থাৎ ইমাম মাহাদির বাহিনী এবং এদের নেতৃত্বেই কিন্তু ফিলিস্তিন বিজয় হবে, তাছাড়া কেউ বিজয় করবে না। ইরান যতই বলুক যে আমরা ইসরায়েলে আগ্রাসন চালাবো, অমুক করবো তমুক করবো, এটা কিন্তু বাস্তবে কেউ করবে না। আর এটাই আর কি সবচেয়ে দুঃখজনক বিষয়। তো এটা অনেকেই বুঝতে পারবে না, বুঝতে পারবে অনেকেই, আবার বুঝতে পারে। তো এটাই বিষয় মোহাম্মদ কাসিমের স্বপ্নে, সেটাই হয়েছিল যে ফিলিস্তিনি জনগণ বাস্তুচ্যুত হবে, ফিলিস্তিন সব কিছু ধ্বংস করবে, ঘর বাড়ি সব কিছু ধ্বংস করবে, এবং সেটাই হচ্ছে। এবং ভবিষ্যতে এমনও হতে পারে ফিলিস্তিনি জনগণকে বলা যায় না মিশর কিংবা অন্যান্য দেশে উদ্বাস্তু হিসাবে তাদেরকে প্রেরণ করা হতে পারে। এখানে আপনি জাতিসংঘ বলেন, মধ্যপ্রাচ্য, মিডিল ইস্টের আরব, ওআইসি বলেন, কেউ কিন্তু এগিয়ে আসতেছে না এবং এগিয়ে কেউ আসবে না, কারণ এরা শুধু মুখে বলতেছে, মুখেই অনেক কিছু বলতেছে। আসলে বর্তমান যে সময়ে যে প্রেক্ষাপট, এখানে কোনো ভালো কোনো নেতা নেই বললেই চলে। তো আপনারা বেশি বেশি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করুন। অবশ্যই আপনারা এর মধ্যে অনেক ক্লু পাবেন ইনশাআল্লাহ।